আগামী জানুয়ারিতে শুরু হচ্ছে তিস্তা মহাপরিকল্পনার কাজ। বাংলাদেশ ও চীন সরকারের যৌথ উদ্যোগে বাস্তবায়ন হবে এই প্রকল্প। ইতিমধ্যে চীন দূতাবাসের একটি প্রতিনিধি দল তিস্তার মাঠ পর্যায়ে জরিপ করেছে। 10 বছর মেয়াদে এই প্রকল্পে ব্যয় হবে 12,000 কোটি টাকা। প্রথম 5 বছরে সেচ, ভাঙ্গন রোধ ও স্থায়ী বাঁধ নির্মাণ গুরুত্ব পাবে। ERD থেকে তিস্তা মহাপরিকল্পনার খসড়া চীন সরকারের কাছে ইতিমধ্যেই পাঠানো হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন জানুয়ারির প্রথম সপ্তাহেই এর কাজ শুরু হবে। জানা যায়, উত্তরের 2 কোটি মানুষের দুঃখ এই তিস্তা নদী। এই তিস্তাকে ঘিরে এই অঞ্চলের লাখো মানুষের জীবন ও জীবিকা নির্বাহ হয়। কৃষি থেকে শুরু করে জেলে সবাই এই নদীর উপর নির্ভরশীল। কিন্তু বছরের পর বছর এই নদীর ভাঙ্গনে সর্বশান্ত হচ্ছে হাজারো মানুষ। তারা বাস্তুহারা হয়ে মানবেতর জীবনযাপন করছেন। রিভার অ্যান্ড পিপলের এক গবেষণায় দেখা যায়, প্রতি বছর তিস্তার ভাঙ্গন ও প্লাবনে 1 লাখ কোটি টাকারও বেশি ক্ষতির মুখে পড়েন উত্তরের 5 জেলার বাসিন্দারা। এছাড়াও বাস্তুভিটা ও ফসলি জমি হারিয়ে বাস্তুহারা মানুষের সংখ্যাও দিন দিন বাড়ছে। সবকিছু ঠিক থাকলে 2026 সালের জানুয়ারিতেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু হবে বলে জানিয়েছেন চীনের ডিরেক্টর অব দ্য পলিটিক্যাল স্যাংশন জং জিং। তার নেতৃত্বে সম্প্রতি চীনা প্রতিনিধি দল মতবিনিময় করেছে বিএনপি, জামাত, এনসিপি, তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ ও তিস্তা নদী রক্ষা আন্দোলন সহ নদী পারের মানুষের সঙ্গে। সংশ্লিষ্টদের মতে 2014 সাল থেকে শুকনো মৌসুমে সম্পূর্ণ অন্যায়ভাবে প্রতিবেশী রাষ্ট্র ভারত তিস্তার সব পানি প্রত্যাহার করে নিচ্ছে। আর বর্ষাকালে তিস্তায় প্রবাহিত হয় 3 থেকে 4 লাখ ঘনফুট পানি, এবং তখন সব জলকপাট খুলে দেয় ভারত। দ্রুতবেগে নেমে আসা তিস্তার পানিতে উত্তরের 5 জেলা নীলফামারী, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধার বিস্তীর্ণ এলাকা তলিয়ে যায়। ভাঙ্গনের পাশাপাশি ব্যাপক ফসলি জমি ক্ষতির মুখে পড়ে। তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সভাপতি নজরুল ইসলাম হাক্কানির মতে, 10 বছরের বেশি সময় ধরে আমরা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে অববাহিকার মানুষকে সঙ্গে নিয়ে আন্দোলন চালিয়ে আসছি। বিগত আওয়ামী লীগ সরকার তিস্তাকে রাজনৈতিক হাতিয়ার বানিয়েছিল। দশকের পর দশক ধরে তিস্তার নদী নিয়ে আলোচনার শেষ নেই। এক সরকার এসেছে, নানা প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু বাস্তবায়নের জায়গায় এসে প্রায় সবাই থেমে গেছে। অর্থাৎ আমরা আন্দোলন করি বাঁচার, তিস্তাকে কীভাবে বাঁচা যায়। আর যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আছে, আমরা দেখছি যে স্বাধীনতার পর থেকে তারা তিস্তাকে বেচে দিয়েছে ভারতের কাছে। এই তিস্তাকে ভারতের কাছে বেচে দেওয়ার কারণে আমরা যেমন প্রতি বছর লাখো মানুষ পানিবন্দী হই, হাজার হাজার পরিবার যেমন নদী ভাঙনের শিকার হই, তেমনি কিন্তু আমাদের যে পানির যে ন্যায্য হিস্সা সেটি কিন্তু আমরা থেকে বঞ্চিত হয়েছি। এই তিস্তা নদী আমাদের জীবন জীবিকার নদী হওয়া কথা। এই তিস্তাকে ঘিরে কিন্তু এই উত্তর অঞ্চলের জীবন জীবিকা গড়ে ওঠে। এই তিস্তাকে ঘিরে এই অঞ্চলের মানুষের কর্মসংস্থান হওয়া কথা। এই তিস্তাকে ঘিরে এই অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের কথা। কিন্তু যে ফলে এই তিস্তা নদী এই অঞ্চলের মানুষের স্বপ্নের নদী হওয়া কথা, কিন্তু এই তিস্তা নদী এই অঞ্চলের মানুষের দুঃস্বপ্নের নদী হয়ে গেছে। এবার নতুন করে জেগে না, আমরা এর আগেও আন্দোলন করেছি। 2018 সালে তিস্তা বাম তীর গণরক্ষা কমিটি, একটা গণকমিটি ছিল, সেই গণকমিটির ব্যানারে আমরা আন্দোলন করেছিলাম। আমরা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ঐক্যবদ্ধ হই। কিন্তু দিন শেষে যে কাজটি কেউ করতে পারেনি সেটাই করলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি শুধু অর্থনীতিবিদ নয়, এক অর্থে সমঝোতার কূটনীতিকও বটে। তার কণ্ঠে যেমন ছিল বৈশ্বিক বিশ্বাসযোগ্যতা, তেমনই ছিল সাধারণ মানুষের জন্য অকৃত্রিম দায়বদ্ধতা। বর্তমান অন্তর্বর্তী সরকার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের যে উদ্যোগ গ্রহণ করেছে, তাতে তিস্তাপাড়ের মানুষের চাওয়া পাওয়ার প্রতিফলন ঘটেছে। তাই তিস্তার তীরে দাঁড়িয়ে হাজারো মানুষ বলছে, সরকার বদলায়, প্রতিশ্রুতি বদলায়, কিন্তু যারা সত্যি ইতিহাস লেখে তারা খুব কমজন। ডক্টর ইউনূস তাদেরই একজন। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।